तुम अभी हम भाइयों को जानते नहीं। वंदे वंदे मातरम, माँ तेरे चरणों में नमन। शायद हमें अपने घर में आग लगानी पड़ेगी कि हजारों लाखों घरों में स्वतंत्रता का दीप जल सके। वंदे मातरम। একটা খুব ফাইন এবং খুব ডেলিকেট ব্যালেন্স লাগে ওই ইউনিটি ইন ডাইভার্সিটি ব্যাপারটাকে ওয়ার্ক করানোর জন্য। যে কোনো বড় কাজ করতে গেলে ইউনিটি তো লাগবেই, কিন্তু ইউনিটি যে মানুষগুলোকে নিয়ে হবে, যাদেরকে নিয়ে হবে, তাদের যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেইগুলো যদি ঠিকমতো পোষণ না পায়, সেইগুলো যদি ফ্লারিশ করার জায়গা না পায়, তখন সেই ইউনিটিটা ডিজাস্টার প্রমাণিত হবে, যেটা আমরা ইতিহাসের অনেকবারই দেখতে পাই। এইখানে ইউনিটি আনার খুব সহজ পন্থা বলবো না, অপেক্ষাকৃত সহজ পন্থা আমরা আজকের সিনেমাটায় সাভারকারে অনেকটা দেখতে পেলাম, তাই না? যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে। অবশ্যই ওই অ্যাক্টিংকে 5-এ কত দিচ্ছি, ডাইরেকশনকে 5-এ কত দিচ্ছি, ওরকম ওটা ঠিক ওরকম রিভিউ নয়, এটা ঠাকুরের আঙ্গিকে সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক বিষয়ে কথা হবে। যাই হোক, তো সাভারকার কেমন লাগলো? মুভিটা আমার খুবই ভালো লাগলো। আমি তো আমার জীবনের আদর্শ শ্রী ঠাকুরকে আমরা মানি, এই পেজে আমরা তাই নিয়েই কথা বলি। তা শ্রী ঠাকুরের একটা কথা আছে, উই হ্যাভ টু বি, এক্স্যাক্টলি আমার কোট করতে পারছি না, উই হ্যাভ টু বি নন ভায়োলেন্ট টু এক্সিস্টেন্স অ্যান্ড ভায়োলেন্ট টু দ্য ভাইল। আমরা নন ভায়োলেন্স আর ভায়োলেন্সকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখি। শ্রী ঠাকুর বা যে কোনো রকমের ধর্মের প্রবক্তা বা ধর্মের আচার্য, তারা কিন্তু অহিংসাকেই তুলে ধরে, কিন্তু আমরা মাঝে মধ্যে একটা অহিংসার খুব ভুল ইন্টারপ্রিটেশন করে ফেলি। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল এক সময় যে হনুমান, কৃষ্ণ, এনারা তো অহিংসাকে প্রশ্রয় দেয়, অহিংসাকে মানেনি, এরা তো উল্টে হিংসা করেছে। তার সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, এনারা হিংসাকে হিংসা করেছে। যখন হিংসার প্রসঙ্গ উঠেছে সেটার বিরুদ্ধে হিংসা করেছে, কিন্তু নিজের জায়গায় নিজে কিন্তু অহিংস ছিল। শ্রীকৃষ্ণ এত রাজাদের যুদ্ধের মধ্যে সামিল হয়েও নিজে একটা জমিও নেয়নি, নিজের জন্য, নিজের ছোট স্বার্থের জন্য একটা জায়গাও ক্যাপচার করেনি। তো অলরেডি রাজত্ব ছিল, তার অলরেডি রাজত্ব ছিল, কিন্তু কোনোটার, যেমন একটা জায়গায় যে আমি আমার বংশ পরম্পরাকে সেটার দ্বারা হেল্প করছি, সেটা দিয়ে আমি একটা কি বলবো সুবিধা নিচ্ছি, তিনি কিন্তু এই জিনিসটা কোনোদিন করেননি, উল্টে দিয়ে গেছেন বেশি করে। তার যদি লাইফ দেখি বা আরো ভালো করে বলি, অন্যান্য তার ছেলে আচার্য এরকম করে যান না, তার ছেলে কোনোভাবেই ওরকম হয়নি, এবং তাদের মধ্যে সেই চরিত্রটাও ছিল না। তখন অনেক ঋষি মহারিষি ছিলেন যারা ওইসব অ্যালাউ করতেন না। আরেকটা কথা হচ্ছে, তিনি যখন অন্যদের যুদ্ধে পার্ট নিয়েছেন, যেমন পাণ্ডব কৌরবদের যুদ্ধে পার্ট নিয়েছেন, সেখানে কিন্তু ওনার স্বার্থ ছিল না কোনো। উনি জাস্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইন্ডিয়া, অফ কালচার, অফ দিস ল্যান্ড, তিনি তাই কাজ করেছেন, এটাই ছিল তার কর্তব্য। এবার এখানে আমি এই মুভিটায় আমরা যেটা দেখতে পারি, একটা এমন দিক দেখতে পাচ্ছি আমরা আমাদের ফ্রিডম স্ট্রাগলের, হ্যাঁ, শুধুমাত্র রক্ত গরম বলে বলছি তা না, একটা ফ্রিডম স্ট্রাগলের একটা এমন দিক দেখতে পাচ্ছি যে দিকটা আমাদের সামনে পুরো ঢেকে রাখা ছিল। এই নন ভায়োলেন্ট ওয়ে বা রিভলিউশনারি ওয়ে, আমি যদি বলি রিভলিউশনারি ওয়েটাও যে একটা ওয়ে ছিল, সেটাকে কোনোদিন আমাদের দেখানো হয়নি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা পরে আসবো, কিন্তু কি ঘটেছে হিস্টোরিয়ানদের তো কাজ সেটা আনকালার্ড ভাবে দেখানো। এইটা কার, এই মতটা, এই সাভারকারের মতটা কার ভালো লেগেছে কি বাজে লেগেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা যে ইনাদের যে এত বড় স্ট্রাগল, এত যে কাজ, সেই দিকটাকে তো পুরো ঢেকে দেওয়া হয়েছে আমাদের কাছে, সেটা কোনোভাবেই ঠিক হয়নি। আর এই মুভিটা সেই জাস্টিসটা অনেকটা করেছে, কিছুটা করেছে, কারণ আমরা কোনো টেক্সট বুকে সাভারকারের নাম পড়িনি, হ্যাঁ, আমরা কোনো স্কুলের টেক্সট বুকে সাভারকারের নামও পড়িনি। একদম একদম। তার যে এত বড় কন্ট্রিবিউশন, এত বড় স্যাক্রিফাইস, সেই সম্বন্ধে মানে ভারতবর্ষের কেউ জানতোই না, এখনো জানে না। এবং ব্যাপার হচ্ছে কি, নেতাজি, তারপরে এই যে নেভাল মিউটিনি যেটা হয়েছিল নেতাজির চলে যাওয়ার নিউজটার পরে, ওই নেভাল মিউটিনির একটা বিশাল কারণ ব্রিটিশদের চলে যাওয়া, কিন্তু আমরা যদি এই নেভাল মিউটিনির ব্যাকড্রপটা দেখি, ওর পিছনে আজাদ হিন্দ ফৌজ রয়েছে, তার পিছনে কাকোরি কেস ইত্যাদি ছোট 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 সব জিনিস, রিভলিউশনারি মুভমেন্ট রয়েছে, তার পিছনে সাভারকারের ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স 1857 বইটা রয়েছে। আমাদের সারা হিস্ট্রি বইটা যদি আমরা ঘাঁটি, আমাদের সারা হিস্ট্রি বইতে সাভারকার নামটা ওই একবারই আসে, যে একটা বই লিখেছিল 1857, কিন্তু আমরা এটা জানি না অনেকে, যে ভগৎ সিং এবং ইনাদের যে নিজস্ব, আমি নাম নিচ্ছি না ওনাদের অর্গানাইজেশনগুলোর,
কারণ তাহলে অনেক রকম ইউটিউব ব্লক করে দিতে পারে। তো সেই কারণ ওদের টেররিস্ট বলে আখ্যা দিয়েছে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া। ওই অর্গানাইজেশনগুলোর একটা ম্যান্ডেটারি আইটেম ছিল সাভারকারের ওই বইটা পড়ে আসার। সেটা আমাদের কিন্তু কোনোদিন কোথাও জানানো হয়নি। এবং তাদের যে এবার আমরা আস্তে আস্তে নেতাজিকে ফার্স্টে জানতে পারলাম, তারপর আস্তে আস্তে তার পিছনের আরও স্টোরিগুলো জানতে পারলাম, এগুলো আমাদের একদম ঢাকা হয়েছিল। যদি আমাদের বিশ্বাস করতে বলা হয় যে কেউ মানে চরকায় সুতো কেটে আমাদের দেশকে তথাকথিতভাবে আজাদ করে দিয়েছিল, তাহলে বলতে হবে ভারত একটা এক্সেপশনাল। কারণ ইতিহাসে আর অন্য কোনো দেশকে এরকমভাবে স্বাধীন হতে দেখা যায়নি। স্বাধীন মানে ঠাকুরের দৃষ্টিতে স্বাধীন ওরকম বলছি না, পলিটিক্যাল ফ্রিডম কোনো দেশেই এরকম রাজনৈতিক স্বাধীনতা ওরকমভাবে পায়নি। অহিংস আন্দোলন ভারত একটা এক্সেপশনাল হবে, সেটা বিশ্বাস করতে গেলে ভারতকে এক্সেপশনাল মানতে হবে। আমার মনে হয় ওখানে একটা ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আছে ওনার অহিংসা বলতে এটা কি বলছে, যে একটা সিনেমায় বারবার একটা কথা বলছে যে অহিংসা কা मतलब মানে हम हिंसा कर रहे हैं लेकिन हिंसा का कारण क्या है, ऑब्जेक्टिव क्या है। আমাকে গুলি মারছে, আচ্ছা আমার বডি, যে ধর্ম তো স্বাভাবিক সনাতন ধর্ম বলছি, মানুষের আগে থেকে ধর্মটা যেটা চলছে, বডির সিস্টেম, বডিতে কিছু অ্যাটাক হলো, বডিতে কিছু হলো, কি হয়, বডির ধর্ম হচ্ছে অ্যান্টিবডি দিয়ে সেটাকে অ্যাটাক করা। এটা আমি কিন্তু এমনি এমনি অ্যাটাক করছি না। জঙ্গলেও যদি দেখি, টঙ্গলে বেরিয়ে আছে স্ক্রিনে, জঙ্গলেও যদি আমি দেখি, জঙ্গলে কিন্তু কোনো অ্যানিমালের পেট ভরে গেলে সে কিন্তু আর হিংস্রতা নিয়ে অ্যাটাক করে না, সে পিসফুলি থাকে। এরকম অনেক ভিডিও আছে, দেখা যাচ্ছে হরিণ বাঘ পাশাপাশি হাঁটছে, কারণ শিকারের টাইম শেষ। এইটা হচ্ছে অহিংসা। কিন্তু যখন তার মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট স্ট্রাইক করবে, তখন তো তার নেচারই ওটা, নাহলে মানুষের নখ থাকতো না, মানুষের মাসেল এত স্ট্রং হতো না। তা এই জায়গায় এবার ব্যাপার হচ্ছে আমরা এইভাবে নিজেদের যতটা সেলফ সাফিসিয়েন্ট রাখবো আর আমাদের নেইবারকে যতটা ফুলফিলিং ওয়েতে রাখবো, ততটা আমাদের ওই অহিংসটা বজায় থাকবে। কিন্তু আমরা যদি নিজেকে বা কাউকে বা নেবারকেই বা আমাকে সাপ্রেস করি বেশি বেশি করে, তাহলে একদিক থেকে অহিংসা উঠেই আসবে আর একজন অবলিটারেটেড হয়েই যাবে। এটাই ইতিহাস দেখাচ্ছে। ইতিহাস কেন, বিজ্ঞান, স্বাভাবিক জ্ঞানও এটাই দেখাচ্ছে। সাভারকার ক্যারেক্টারটার মধ্যে কতটা দিক ঠাকুরের আর কতটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হয়ে যাচ্ছে। কতটা দিক ঠাকুরের বলতে, আমার ক্যারেক্টার, তোর ক্যারেক্টার, আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলতে চাই, চলতে চাওয়ার জন্য আমরা আস্তে আস্তে ঠাকুরের হয়ে উঠছি। আস্তে আস্তে ঠাকুরের যে বিধিগুলো আছে, যে নীতি নিয়মগুলো আছে, সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করছি। এরকমভাবেই যদি কেউ আমাকে চেনে, তাহলে সে আমাকে বলতে পারবে যে আমি কতটা ঠাকুরের। আচ্ছা, সেরকমভাবেই তোর সাভারকার যে ক্যারেক্টারটা, অবশ্যই শ্রদ্ধেয় ক্যারেক্টার, কিন্তু আমরা এটা অন্যান্য সিনেমাতেও দেখি। যেমন ধর সেদিনকে সুদীপার সঙ্গে আলোচনা হচ্ছিল ব্যাটম্যান মুভিটা নিয়ে। তো আমি ওকে বলছিলাম যে এই জায়গায় ব্যাটম্যান থেকে ব্রুস ওয়েন হয়ে গেছিল এবং এই জায়গায় ব্লান্ডার হয়ে গেছে এবং তার কনসিকুয়েন্সটাও ভোগ করেছে সঙ্গে সঙ্গে। তো আমি সেইরকমই বলতে চাইছি যে সাভারকার ক্যারেক্টারটা এখানে ওটা একটা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু খুব রিয়েল লাগে এমনভাবে বানানো, এবং ওখানে একটা আদর্শ খুব সুন্দর ব্যাপার আছে। রিয়ালিটি আছে ওর মধ্যে, রিয়ালিটি ওর মতো করে আছে। আমি বলতে চাইছি, আমি ওদিকে যেতে চাইছি না, আমি অন্যদিকে যেতে চাইছি না। সাভারকার ক্যারেক্টারটা ঠাকুরের কতটা। প্রথম কথা বলতে থাকি ঠাকুরের কতটা কেন আসছি বা আমরা ঠাকুরকে কেন মানি। প্রথম কথা, ঠাকুর যদি এই পার্সনটা, অনুকূল চন্দ্র চক্রবর্তী পার্সনটা কি, উনি হচ্ছেন এমবডিমেন্ট অফ ধর্ম। আমরা ওইভাবে দেখছি উনি বা যে কোনো আইডিয়ালকে আমরা ফলো করি অ্যাজ এ ধার্মিক এমবডিমেন্ট। ধর্ম একটা আইডিয়া, একটা আইডিওলজি। যে প্রথম কথা বলবো না, ধর্ম আইডিওলজি অ্যাকচুয়ালি না, ধর্মটা রয়েইছে, আমরা ইনভেন্ট করেছি, করে যখন মানার চেষ্টা করছি সেটা একটা আইডিওলজি নাম নিচ্ছে। যে ইনভেন্ট করছে সে তার নামে একটা আইডিওলজি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে দেখতে গেলে যে যতটা ফুলফিলিং সে ততটা ধর্মের কাছাকাছি। এখানেই বলতে হয় কি ফুলফিল করছে, আমাদেরকে ফুলফিল করছে, এক্সিস্টেন্সকে ফুলফিল করছে। তার মানে যেটা যত এক্সিস্টেন্সিয়াল সেটা তত ধার্মিক। ঠাকুর কি করলেন, ঠাকুরের মতো পার্সোনালি বা পুরুষোত্তম প্রতিযুগে তাই করে, ধর্মে বর্ধন্তি, এরকম মহাভারতে বিশ্বপর্বে আছে। প্রতিবার এটা দেখা যাচ্ছে পুরুষোত্তম এসে যেটা করেন, বা ফুলফিলার দি গ্রেট বা ফুলফিলার দি বেস্ট এসে যেটা করেন, এই সমস্ত যে খণ্ডিত সত্তা বা খণ্ডিত ধর্ম বলে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এই যে সাভারকার একটা কথা বলছেন যে দেশ ধর্ম সে উপর হ্যায়। কোন ধর্মের কথা বলছে? বলছে তুমি মুসলিম ধর্ম, তুমি হিন্দু ধর্ম, তুমি জৈন ধর্ম, এই ধর্মর উপরে হচ্ছে দেশ। এইটাও একটা খণ্ডিত আইডিওলজি। কারণ ঠাকুর এবার যেটা বলছেন, ধর্ম ওয়ার্ডটা ইউজ করতে বারণ করছেন। এই জন্য প্রবলেম হয়ে গেছে, আমরা যখন এই ওয়েস্টার্ন বা অন্য বাইরের রিলিজিয়ানের সাথে মিশিয়ে ব্যাপারটা হয়েছে, প্রবলেমটা হয়েছে আমরা এই রিলিজিয়ান আর ধর্মের ব্যাপারটা ভুলে গেছি। যখন যীশুখ্রিস্ট ওই যে জিউস বা ওই টাইমটা হয়েছিল, ফুডাইজম হয়েছিল, তখন একটা নতুন জিনিস স্টার্ট হয়েছিল কিন্তু খ্রিশ্চিয়ানিটি। সুবিধা কী ছিল?
খ্রিস্টিয়ানিটি মানে খ্রাইস্টকে যে মানে, জিসাসকে না কিন্তু শুধু, তখনকার সময় বলেছিল যে পূর্ণদের আই হ্যাভ কাম টু ফুলফিল নট টু ডিস্ট্রয়। পূর্ণ পুরুষোত্তমরা যেই যে মত দিয়ে গেছে, যেটা গ্লানির ভবতি ভারত হয়ে গেছে আজকে, সেইটা ফুলফিলমেন্ট হয়েছে। শ্রী ঠাকুরের লাইফ যদি আমি দেখি, বা যে কোনো পুরুষোত্তমের লাইফ যদি দেখি, শ্রীকৃষ্ণের লাইফ যদি দেখি, পুরনো বেদ যেগুলোর ভুলভাল ব্যাখ্যা হয়ে গেছে, বিশ্ব ধর্মের নাম করে যে একটা উল্টোপাল্টা থটে চলছে, সেটার একটা কমপ্লিট ব্যাখ্যা দিয়ে গেছে। ব্যাখ্যা বলছে- দিয়ে নবীনা বেদ দায় না। নবীন বেদ আইনাম দেখাচ্ছে যে আমি যখন যখন কি নাম ওর আরে মামাশ্রী, যখন শকুনি বলছে আমরা তো ছলকপট করব, আপনি জিতবেন কিভাবে, তখন কৃষ্ণ বলবে দেখা যাবে। মনে রাখবেন, ছলকপটের যদি টার্গেট ধর্ম হয়, ছলকপট যদি এক্সিস্টেন্সকে ফুলফিল করে, তাহলে কিন্তু ছলকপটও ধর্ম। শ্রী ঠাকুর বলছেন আমি সত্যের ওপর দাঁড়িয়ে ডিপ্লোমেসিকে খাটাই। একদম, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। রিলিজিয়ান মানে হচ্ছে রিলিগার্ড, নিজেকে কিছুর সাথে আবার জোড়ানো, সেটা যেই হোক। এইগুলো হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টানিটি সব। আর ধর্ম হচ্ছে জ্ঞানাত্মনস্তথান্যেষাং জীবনং বর্ধনঞ্চ আপি ধ্রিয়তে সধর্মঃ। জীবনের বাঁচার বাড়ার জন্য যা যা নেসেসারি, যা যা করণীয়, যে পরিস্থিতি থেকে, সেটাকে হচ্ছে ধর্ম বলা হচ্ছে ঠাকুরের ডেফিনেশন। আর সেটার একটা মূর্ত এক্সাম্পল ঠাকুর বলেন, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শ একটা মূর্ত এক্সাম্পল। তাহলে আমরা ঠাকুরের আঙ্গিকে কেন মাপতে যাচ্ছি, লোকজন এটা জেনে রাখা দরকার, কারণ তিনি হচ্ছেন ওই ধর্মের একটা এক্সাম্পল, একটা প্রতিমূর্তি, যেটা দেখে আমরা সেটাকে ট্যালি করছি। এবার সাভারকার কতটা একজন, কতটা ধার্মিক কি না ধার্মিক, বা কতটা ঠাকুরের, যে বলছি কি ঠাকুরের না, সেটার অনেকগুলো দিক আছে দেখার। ওভারঅল আমি মাপতে পারি না। হ্যাঁ, যদি আমার প্রশ্ন গান্ধী ভালো না বাজে, এটা প্রচণ্ড ভেগ প্রশ্ন হয়ে যাবে। ভালোও বলতে হবে, আবার ভয়ঙ্কর ভুল ডিসিশন নিয়েছে, মোপলা রেবেলিয়ান, খিলাফত মুভমেন্ট, ভয়ঙ্কর ভুলভাল ডিসিশন নিয়েছে, তার জন্য নিজেও হয়েছে, কিন্তু ইগো বা কোনো একটা কারণে সেটাকে আবার মানতেও হয়নি। তিনি নিজে বলেছেন ডিভিশন হবে ওভার মাই ডেড বডি, কিন্তু আমি জায়গায় জায়গায় দেখিয়ে দিতে পারবো তার সেই দেওয়া স্টেপগুলো যেটা দায়ী ওই দিনটার জন্য। হ্যাঁ, কারণ জিন্না যে পরবর্তীকালে মুসলিম লীগ হয়ে আলাদা পাকিস্তান চাইলো, সেই একমাত্র প্রথমে বলেছিল খিলাফত মুভমেন্টে আলী ব্রাদারদের সঙ্গ না দিতে। আম্বেদকর দেখলে, মুভিতেও দেখিয়েছে সিনটা, আম্বেদকর বলছে যে না, আলী ব্রাদারদের সঙ্গে দেবে না, খিলাফত মুভমেন্টে আমরা খিলাফত ক্যালিফেট মুভমেন্ট, যাতে ওখানে ওয়েস্টের রাজা বসাতে, মিডল ইস্টে রাজা বসাতে পারে, যাতে দেশের নাম নিতে পারছি না, ওখানে রাজা বসাতে পারে, যাতে ক্যালিফেট রাজা হয়, যে মুসলিম রাজ্য সব জায়গায় হবে, সেটা হেল্প করবে যাতে ব্রিটিশ তাড়িয়ে দেওয়া। তারপরে ব্রিটিশ, আচ্ছা যখন আমি অহিংসাই করছি, ব্রিটিশ যখন ওয়ার্ল্ড ওয়ার 1 জন্য এত আর্মি চাইলো, ইন্ডিয়ার তরফ থেকে গান্ধী দিয়ে দিল, এটা কিরকম অহিংসা? অহিংসটা মানতে গেলে মানে শুধু আমাদেরকে অহিংস, মানে শুধু ভারতীয়দের, বিশেষ করে হিন্দুদেরকে অহিংস থাকতে হবে না, এরকম ব্যাপার বোঝা যায়। প্রচন্ড ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। এবার সাভারকারের যদি আমি দেখি, অনেক দিকে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং ছিলেন, আমি বলবো গান্ধীজির থেকে বেশি অন্তত ছিলেন অনেক আমার জায়গায়, তাই মনে হয়। অনেক জায়গায়। কারণ পারফেক্ট তো বলা যায় না কাউকে, কিন্তু গান্ধীজি অনেক জায়গায় ছিলেন। কিন্তু ইতিহাস দেখা যায় বারবার যারা এরকম ভাবে একটা মেজর স্টেপ নেয়, হি ওয়াজ আ গুড রিভলিউশনারি বাট নট দ্যাট মাচ অফ আ পলিটিশিয়ান। আমি বলবো পলিটিশিয়ান আমি আজকের লোকজনদের সেন্সে বলছি, কারণ তখনকার বা অরিজিনালি পলিটিশিয়ানদের যেরকম হওয়া উচিত, সেটা হচ্ছে আগে সবার কথা ভাববে, সবাই নিয়েই থাকবে, সবার কথা চিন্তা করবে। এখন একটা মজা হচ্ছে, সবার পলিটিশিয়ান সবার কথা ভাবার কথা, সঙ্গে নিজে যাতে সেফ থাকি এটাও ভাবার কথা। সাভারকাররা সব করেছিলেন, নিজে যাতে সিকিউরিটির কথা ভাবেননি। সিকিউরিটি শুধু না, নিজের জন্য যে পার্সোনাল চালাকিগুলো করতে হতো সেগুলো করেননি। এখানে যেন মনে হয় ওই প্রফুল্লদার কথা মনে আসে। প্রফুল্লদার ছেলের একটা ইন্টারভিউ আছে, সদ্য বাটুল জেঠুর, হ্যাঁ, নয়নদার সাথে যে ইন্টারভিউটা আছে, তো ওখানে উনি বলছেন না যে শ্রী ঠাকুর বলতেন যে প্রফুল্ল খুব একটা ডিপ্লোম্যাট নয়। একদম, ওই ডিপ্লোম্যাট হতে হবে, ঠিক। পলিটিশিয়ান ভালো, ডিপ্লোম্যাট ভালো হয়নি। মনে করো যখন সেকেন্ড বা থার্ড টাইম, যখন 27 বা 28 ইয়ার অফ জেল করতে আসলো সাভারকারকে, ঢুকতে ঢুকতে বলে দিয়েছে তুমি এখনো তোমাদের রাওলাট অ্যাক্ট চলছে, আমি জানতাম তুমি পাঠাবে। তখন আমি বলবো যদি এই যে জানতে গেলে তুমি কি স্টেপ নিয়েছিলে, তোমার ওই স্টেপ নেয়নি। ব্যাপার হচ্ছে না, এটাও আমি বলছি না যে ওনার স্টেপ নিতে কোনো লাভ হতো, আমি বলছি যে এই যে ব্যাপার, এরকম অনেকগুলো জায়গা আছে তিনি জানতেন, তিনি পরে পরে বুঝেছেন। দেখবে সিনেমায় একটা জায়গা আছে, তিনি বলছেন मैंने भी बहुत गलतियां की है, তার মানে উনিও ইভলভ করছেন কিন্তু টাইমের সাথে সাথে। সেই আমাদের বেলুড় মাঠে বসে আড্ডা হচ্ছিল, ওদিনকে কথা হচ্ছিল যে ভক্ত ইভলভ করছে আস্তে আস্তে। হ্যাঁ, এইবার তাহলে বিনায়ক দামোদর সাভারকারের আদর্শটাকে সেই ইভলভ যে করবে, সে তো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ইভলভ করছেন। হ্যাঁ, সেটা তো বহু সময়ের ব্যাপার, এবং তার মতো ব্যক্তিত্ব যদি ট্রায়াল অ্যান্ড এরর করতে থাকে, যার হাতে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তাহলে তো খুব মানে শোচনীয় বিষয়। শোচনীয় বিষয় ওটাই হয়েছে ইতিহাসে। কারণ একটা জিনিস দেখো, উনি কাকে মানতেনই বা কাকে,
কারণ সিনেমা অন্তত দেখেন, ওনার দেখেননি। দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, তাহলে যদি মানতেন নিশ্চয়ই, কারণ তুমি ওনার প্রতিটা সিনে দেখবে যেখানেই বই খাতা সেখানে ভগবদ্গীতা ইত্যাদি আছে। এখন যখনই আমরা পুরনো ধর্ম বা পুরনো ধর্মগ্রন্থগুলোকে নিয়ে আসি, সেটার আমাদের পার্সোনাল একটা ইন্টারপ্রিটেশন চলে আসে, নিজেকে একটা সার্টেন প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। এরকম না যে আমরা কিছু সিলেক্টেড জিনিস নিব আমাদের ধর্ম থেকে বা আমাদের রিলিজিয়ান থেকে, আর কিছু জিনিস নেব না। কোনটা নেব কোনটা নেব না এইটা দেখিয়ে দেওয়ার জন্য সেরকম একটা কমপ্লিট ভিশনওয়ালা লোক লাগে, সব জায়গায় দেখেছি। এটা কিন্তু নেতাজি বুঝতেন, নেতাজি এইভাবে বিবেকানন্দকে রেখেছেন। কিন্তু তখনও বলবো, বিবেকানন্দ কি বলছেন, আমার প্রভু রামকৃষ্ণদেবের মতো অবতার পুরুষ যারা, তারা টিচার অফ অল টিচার্স, তাকে মানো। তাকে মানো। সেটা কিন্তু আমরা করি না, কারণ ওখানে অনেক ইনকমপ্লিটনেস আমরা দেখি যে উনি লড়তে পারেন না, উনি এই না সেই না হ্যান ত্যান। বিবেকানন্দ চাইছিলেন, বিবেকানন্দর মতো একটা বিবেকানন্দ ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ হাউ টু ফলো ঠাকুর রামকৃষ্ণ, সেটার এক্সাম্পল সে দ্বিতীয় বিবেকানন্দ চায়নি। সে অবেদানন্দ, তুরিয়ানন্দ, কেউ কিন্তু বিবেকানন্দ হয়নি, সবার নিজের মতো করে রামকৃষ্ণদেবকে নিয়ে চলেছেন। তিনিও ওরকম আরেকজন তিনি একজন প্রকৃত যাজক। প্রকৃত যাজক হচ্ছেন বাঁচা বাড়ার রীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান, সেই নীতিতের পরিস্থিতির তুলেই ধরে মন প্রাণ, যাজক জানিস তাকেই বলে ইষ্ট স্বার্থী প্রাণের টান। তাহলে তিনি হলেন একজন মিস ইন্টারপ্রেটেড যাজক। কে? বিবেকানন্দ হলেন একজন মিস ইন্টারপ্রেটেড যাজক, যাকে মিস ইন্টারপ্রেট করা হলো, তাকেই হ্যাঁ, মানে অনেকে উনি আদর্শ বানিয়ে। misinterpretation করছেন না, না, কিন্তু উনি করছেন না, আমি বলছি উনি মিস ইন্টারপ্রেটেড, হ্যাঁ, ওনাকে মিস ইন্টারপ্রেট করা সব হয়েছে। জায়গায় তাই হচ্ছে। তুমি যদি রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ দেবকে দেখো, ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখো, যাদের কথা আমরা বলছি, ওয়ান অফ দি মোস্ট মিস ইন্টারপ্রেটেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। এখন মিস ইন্টারপ্রিটেশন শুধু না জেনে হয়েছে তা না, কিন্তু 99% মিস ইন্টারপ্রিটেশন ইচ্ছা করে হয়। হ্যাঁ হয়, সঙ্গের মাধ্যমে হয়, সঙ্গের মাধ্যমে, লোকের মাধ্যমে, প্রথমে কোনো মানুষের মাধ্যমে হয়। আমরা চাইছি, আমার ইচ্ছা করছে না ভরে উঠতে, কিন্তু আমি একটা বিশাল পজিশনে আছি বা বিশাল একটা সেফ মজার জায়গায় আছি, আমি চাইলেই ওটাকে টুইস্ট করে দিতে পারি সুবিধার জন্য। হ্যাঁ, করাও যায়, না করা যায়, এইটা কিছুদিন পর হয়ে গেলে না করলেও হয়, সেটা কিছুদিন পর হয়ে গেলে করতে হবে না। হ্যাঁ। তাহলে আমি সাভারকার, আমি তো ওপেনই বলি, উনি যে পদ্ধতিগুলো নিয়েছেন করেছেন, অনেকগুলো জায়গা আছে মেনশন করে যেখানে গান্ধীজি ঠিক বলেছেন, সাভারকার মানতে চাইনি। কিন্তু মেজরিটি জায়গায় সাভারকার ঠিক বলেছেন, গান্ধীজি মানতে যায়নি, যার জন্য গান্ধীজি নিজে বলেছেন ওর বউকে, সাভারকারের বোনার বউকে বলছেন যে আপনি কি করে এই মানুষটার সাথে এতদিন ঘর করছেন, আমি তো 1 ঘন্টাও থাকতে পারলাম না। তাহলে উনি যতটা বুঝেছিলেন সেটা স্ট্রিক্ট। এটা হচ্ছে ডেমোক্রেসির ফ্ল, মানে কেউ একটু ঠিক, কেউ বেশি ঠিক, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে গিয়ে ডেমোক্রেসি চলো সিস্টেম। তাই জন্যই ঠাকুর বলছেন অটোক্র্যাটিক ডেমোক্রেসি। এখন বলবে অটোক্রাসিই তো ডেমোক্রেসি, তাহলে একটা অক্সিমরন হয়ে গেল। না, অটোক্র্যাটিক ডেমোক্রেসি বলছে আমরা যেরকম কনস্টিটিউশনটা কীরকমভাবে হলো, কনস্টিটিউশন হয়েছে সবাই সবার মতো করে একটা এক্সপেরিমেন্টেড একটা, এখানে একটা চলেছে তো ওটা আমরা নিয়ে নিলাম, ইটালির ওটা হয়েছে, রাশিয়ার ওটা হয়েছে, নিয়ে বিল অফ রাইটস এটা হয়েছে, নিয়ে একটা মিক্সচার বানালাম। কোনোদিন হয়, আমাদের নিজস্ব কিছু নেই। এটা বলছো কেন? এটাই তো করতে আর রাস্তা ছিল না। কার কথা শুনবে, কাকে রাখবে? এখানে একটা বড় মিসলিডিং ফ্যাক্টর হচ্ছে ধর্মযাজকরাই। যাদের দেশে রাইট দেখানোর কথা ছিল, যাদের ওয়ে দেখানোর কথা ছিল, তারা কোথায় ছিল? তারা কোথায় সেবা দিল? যখন খ্রিস্টান মিশনারিরা এসে ট্রিমেন্ডাস সার্ভিস দিয়ে গেল, আমরা তখন কোথায় জঙ্গলে বসেছিলাম। ঠাকুর বলছেন এই জঙ্গলে থাকা এই জিনিসটা কোনোদিন আমাদের ধর্ম ছিল না। জঙ্গলে প্র্যাকটিসের জন্য যাও, প্র্যাকটিস করে চলে আসো, এটা ছিল আমাদের প্রিন্সিপাল। এটাকে আমরা পুরো ভুলে গেছিলাম, তার দায় আজকে সবাইকে দিতে হচ্ছে। যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, আর অবভিয়াসলি আমরা যদি ওরকম বিনা সেবামূলক কাজ করে এক্সপেক্ট করি আমাদের এই বইগুলো সবাই কোনোদিন হয়নি, হবেও না। তার জন্য আমরা এক্সাম্পল হয়নি বলে অমূর্ত ভগবানকে মানতে বাধ্য হয়েছে, যেটা মুসলিম লীগের সাথে হয়েছে, সবার সাথে হয়েছে। আর তখন তার ফল যা হওয়ার তাই হয়েছে, সেগ্রিগেশন অফ প্রিন্সিপালস। ঠাকুরের মতো ব্যক্তিত্ব আসলে কি হয়, এখন ব্যাপার হচ্ছে ঠাকুর আসলে ঠাকুর এক্সাম্পল হিসাবে হয়েও যেত। ঠাকুরের লাইফটাকে যদি আমি তুলে ধরি, লাইফের মধ্যে আইডিওলজি আছে, কিন্তু তার লাইফটাকে জানতে দেওয়া হয় না, ইনস্ট্যান্ট তার রিপ্লেসমেন্ট চলে আসছে। রামকৃষ্ণদেবের লাইফটাকে জানতে দেওয়া হয় না, কারণ লাইফটা জানতে দিয়ে কার সাধনা সিদ্ধি হবে? তোমার আমার পার্সোনাল লাভ হবে না, কিন্তু ইনিশিয়ালি একটা লম্বা মুভমেন্ট হবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা বলছি, যারা রিভিউ দেখবে তারা ঠাকুর অনুকূল চন্দ্রটাও কেয়ার করবে না। কেন মানবো? ওনার সাথেই বা মেলাবো কেন? প্রবলেমটা ওখানে, কারণ জানে না। তাই আমরা যে বায়োগ্রাফি, ভালো ঠাকুরের বায়োগ্রাফি নিয়ে যেগুলো কাজ হবে বা হচ্ছে, আর প্রিন্সিপালস নিয়ে যেগুলো হচ্ছে, সেগুলো দরকার। আরও মানুষকে আপনি ভালো করে বলবো, নানা প্রসঙ্গ, প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড ভালো করে পড়ুন। সাভারকার দেখতে বলবি কি? অবশ্যই সাভারকার মুভিটা অবশ্যই দেখবেন, খুব ভালো মুভি, এবং প্রত্যেকের দেখা উচিত। হিস্ট্রির একটা এমন সাইড যেটা আমাদের কোনোভাবে জানতে দেওয়া হয় না। আর যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই বলবো বিক্রম সামপাথের লেখা 2 ভলিউমের বই, ট্রিমেন্ডাস একটা বই, সাভারকারের নামই সাভারকার বলে।
আর ওই বইয়ের একটা মজা হচ্ছে, ওই আচ্ছা বই- এটা কিন্তু মাস্টারউদ্দিন থেকে ফোন করে পাবেন না, আমরা দেবো না। না, মাস্টার বিদিন থেকে এই বইটা পাওয়া যাবে না, কিন্তু মাস্টার বিদিনের থেকে এইটা পাবেন, চর্যাশ্রম প্রকাশিত শ্রী শ্রী ঠাকুর ও ভারতীয় স্বাধীনতা আন্দোলন, বোধহয় বইটার নাম, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বা এরকম, হ্যাঁ, সংগ্রাম। হ্যাঁ ভারতীয় স্বাধীনতা সংগ্রাম না ভারতের স্বাধীনতা ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ওই বইটা খুবই চটি বই। এবং আরেকটা বই আছে যেটা এর সঙ্গে দিয়ে দিতে পারি, ওটা মনে পড়ছে না নামটা, অবশ্যই ওটা নিয়ে নেবেন, অনেক বেনিফিটেড কি করে বুঝবে মনে পড়ছে না নামটা? আমার ওই কাছে তো। মনে পড়লে কমেন্টে দিয়ে দাও। আমরা নিচে দিয়ে দেবো, নামটা দিয়ে দিচ্ছি। ভারত ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, বিরিঞ্চি পদপালের দুটোই কম্পাইলেশন। কথাটা হচ্ছে দ্য মোরাল অফ দ্য সিনেমা কি, মোরাল অফ দ্য মুভি কি? মোরাল অফ দ্য মুভি হচ্ছে সবসময় অহিংসা দিয়ে সবকিছু হয়নি, আর এই হিংসার পথ যারা নিয়েছে না হুম। তাদের সঙ্গে অনেক কর্মফল নিতে হয়েছে, হুম। বোম মেরেছে, ফাঁসি হয়েছে। হুম। এবার বলতে হবে ওই যে ফাঁসিটা হয়েছে না, ওটা কিন্তু এরম না যে ওরা খুব মজা পেয়েছে ফাঁসি দিয়ে নিজের, বা নিজের প্রচার করেছে, তা না। তার মানে বলতে হবে যে ওটা কতটা ডেসপারেট হতে হয়েছে তাদের, এই ডেসপারেশনের সাইডটা কেন এসছে এটা নিয়ে আমাদের ভাবা উচিত। আরেকটা জিনিস এটাও যে ওই লাফিয়ে ঝাঁপিয়ে বারবার নিজেকে মেরে বারবার সলিউশন, ওটাও না, এটা সাভারকারই বলছে, কিন্তু যে রিভলিউশনারি সেই বলছে, ওই যে একজনকে খাইয়ে বলছে ভুকে মারনে, হাম ক্রান্তিকারিयों का स्थान इस जेल में भूखे मरने से और मरने से नहीं है, हमें जीतना है आज़ाद देश में। ব্যাপারটা ওরকম, মরে যাওয়াটাকেও হাইলাইট করা হচ্ছে না, কিন্তু আবার অহিংসাকে পুরো হিংসাকে মানে হিংসা করার কথা, সেটাকেও আমরা বাদ দিতে পারি না। কিন্তু একদম ওভারঅল যেটা বলতেই হয় সেটা হচ্ছে হিস্ট্রিকে বায়াস দেখানোর অধিকার কারণ নেই। ওয়েস্টার্ন মিডিয়া তো বিশেষ করে নেই, কারণ ওয়েস্টার্ন ওরাই মিডিয়া করে আসছে। বেরিয়ে যাক, আমাদের ইন্ডিয়ান কংগ্রেসদের যদি দেখি, ওয়েস্টার্ন ওরা হচ্ছে ওয়েস্টার্নেরই একটা এখানকার কাউন্টার পার্ট বলতে গেলে। আমাদের ইন্ডিয়ায় যখন হিস্ট্রি লেখা হচ্ছিল প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন তো পরপর ওরাই জিতে যাচ্ছে, কারণ কোনো অপোজিশন পার্টি ছিল না। তো সাভারকারকে তো জেলে ভর্তি করে রেখে দিয়েছে ইলেকশনের আগে। হ্যাঁ, এবার কংগ্রেস কতবার কোন স্টেট পার্টিকে ডিসমিস করে দিয়েছে, বহুবার। এবার ব্যাপার হচ্ছে যে ওইটা পলিটিক্যাল ব্যাপার, তাও আমি গেলাম না, চেয়েছে সাভারকার ওদের দেশ, নিজের সিলেক্টেড প্রাইম মিনিস্টার, ইলেক্টেড নয়, তাদের ব্যাপার ঠিক আছে। কিন্তু যখন আমাদের ইন্ডিয়ার এই যে আর.সি. মজুমদার, হ্যাঁ, এরা যারা হিস্ট্রি লিখেছিল, এই পুরো সেকশন অফ হিস্টোরিয়ানদের বাদ দিয়ে দিয়েছিল। এই পুরো সেকশন অফ রিভলিউশনারিদের বাদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর এরা তো হিস্টোরিয়ান, এরা তো রেভলিউশনারিও না, হিস্টোরিয়ানদের বলছিস হিস্টোরিয়ানদের বাদ দিয়ে দিয়েছিল। অবশ্যই তাই বলছি। যারা হিস্টোরিয়ানরা লিখছে, হিস্ট্রিগুলো লিখেছে, আমি বলছি সব মিটে গেল, ঝামেলা মিটে গেল, ফ্রি ইন্ডিয়া হয়ে গেল, চলছে দেশ। এইবার হিস্টোরিয়ানরা এই রিভলিউশনারিদের নাম তুলে যারা কমপ্লিট হিস্ট্রিটা লিখেছিল, আচ্ছা ওই হিস্টোরিয়ানদের বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই হিস্টোরিয়ানদের বই নেয়নি। আর.সি. মজুমদার একটা নাম, এরকম আরও আছে, নামগুলো জাসপ্রীত, না সরি কি নাম, সামথিং মনে পড়ছে, যে দিয়ে নাম ছিল, তো আমার বই আছে ওনার। হ্যাঁ, ইভেন এল ব্যাসামের দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই যে বিদেশি তাদের লেখা, এ কোনো বই তাকে অ্যাকসেপ্ট করেনি। আমাদের গভর্নমেন্টের জন্য শুধুমাত্র কিছু সিলেক্টেড কমিউনিস্ট লোকজনের নেওয়া হয়েছে, যারা ওদের প্রিন্সিপালের সাথে যা খাটবে। তা এটা তো কখনোই যায় না। ইন্ডিয়া সবসময় ইন্ডিয়া যদি ইন্ডিয়ার যারা সনাতনী হিন্দু যারা প্রথম ছিল, তারা যদি চাইতো চারভাগদের উড়িয়ে দিতে পারতো, ন্যায়ীদের উড়িয়ে দিতে পারতো। তারপরে ওই সাংখ্যা যারা ফিলোসফি ফলো করতো, তারা ইনকমপ্লিট সাংখ্যা ওইখানে, তারপরেও আছে সবাইকে স্থান দিয়েছে, সবাইকে স্থান দিয়েছে। এটাই হচ্ছে লিবারালিজম। একদম হিন্দুইজমের একজন বড় বড় হিস্টোরিয়ানরা বলছে যে হিন্দুইজম যদি মেজরিটি না থাকতো, তাহলে ইন্ডিয়াটা লিবারালই হতো না। ইন্ডিয়া ইজ লিবারাল ফর হিন্দুইজম। একদমই এই তাই। যে বুদ্ধিজম, জৈনিজম ভালো করে দেখানো যেতে পারে, প্রত্যেকটা কিন্তু হিন্দুদের মধ্যে পড়ে। আবার একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে এই সিনেমায় বারবার বলেছে যে এরা যারা এই জিওগ্রাফির মধ্যে রয়েছে তারা হিন্দু। ওই ফিলোসফি দিয়ে গেলে কিন্তু সত্যি, তাহলে হিন্দু মানতে যদি হয় ওরমভাবে মানো, ওটাই তো আরএসএস এর ফিলোসফি। ওটাই আরএসএস ফিলোসফি, আর ওটা আমাদের ইন্ডিয়ার ফিলোসফি। কারণ ইন্ডিয়া কোনোদিন ওরমভাবে হিন্দু বলে ছিল না কখনো। হিন্দুত্ব তোমরা আরোপ করেছো, একদমই তাই। হিন্দু বাইরের লোক এসে বলেছে তোমরা হিন্দু, আলাদা করে বলেছে তোমরা। আগে তো আমরা বলতাম আমরা সবার জন্য ওপেন আছে, তখন কি ওরা এসে বলেছে তোমরা হিন্দু, তাই আমরা হিন্দু। এখন তুমি কেন ঘোরাচ্ছ? এগুলো আমাদের একটু বুঝতে হবে। আর এই যে জৈন, বুদ্ধিস্ট, এই দালাই লামা টামা, এনাদেরও দেখি এরকম করে বলে, ইনারা বলে ইন্ডিয়া ইজ দিস, ইন্ডিয়া ইজ, কিন্তু কখনো নিজেকে হিন্দু বলবে না, রেকগনিশন নেই। তাই এই জায়গাগুলো নিজেদের আমরা ভিডিওটা বানাচ্ছি, এটারও কোনো রেকগনিশন নেই। হ্যাঁ, তাই শেয়ার করে দেবেন বেশি করে মানুষের কাছে, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এইগুলো নিয়ে যারা ঠাকুরকে নিয়ে কথা বলে, ঠাকুরের এত ফুলফিলিং লিটারেচার আছে, তার লাইফ আছে, ঠাকুর যে কী কাজ করে গেছেন এই ফিল্ডে অনেকে জানে না। এই আরএসএস কি নাম, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে নেতাজি সবাই এসছে, আরও বড় বড় লিডার এসছে, লুকিয়েও কাজ হয়েছে। একবার যখন অ্যাটাক করতে এসেছিল তোমার পাবনায়, ঠাকুরের একটা কথায় এত আর্মি চলে এসেছিল, সেটা জানেও না, এইসব স্টোরি কোথাও ছাপাই হয় না। আসলে ঠাকুর যখন ছিলেন তখন সৎসঙ্গ চেহারা একরকম ছিল, আর এখন
চেহারাটা পুরো অন্যরকম একটা পরিবার বা কংগ্রেস টাইপের অদ্ভুত একটা ব্যাপার চলে ব্যাপারটা এসেছে। ঠাকুরের যেভাবে সাজিয়ে দিয়ে গেল ব্যাপারটা, যার জন্য এত পরিশ্রম করলো, যার জন্য বিশ্ববিজ্ঞান টিজ্ঞান হল্টে রাখা হলো, যে রিসার্চ থাক আপাতত আমরা সংঘটা রেডি করি, যার জন্য করা হলো যে সংঘ বা মনিটারিলি তোমাদের ভাবতে হবে না, এরপরে তোমরা মিশনে মন দিও, আমি তোমায় মনিটারি গুছিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের আবার প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে। একটাই লাভ, ঠাকুর এমন ব্যবস্থা করে দিয়ে গেছেন যে তার লিটারেচার ডাই আউট হবে না, আর কিছু কিছু একনিষ্ঠ ভক্তদের তিনি সেট আপ করে দিয়ে গেছেন। আইডিওলজি মরেও মরবে না, আইডিওলজি অমর। কোনোদিন মরবে না, একদম মরবে না। আইডিওলজি ততদিন অমর যতদিন আইডিয়াল অমর। আর আইডিয়াল থাকে, ওই যেরকম বলছিল ক্রান্তির আগ ভিতরে ভিতরে, এটা ওরকম ভিতরে ভিতরে। আর সেই আগুনটারই নাম পঞ্চবর্হী আর সপ্তার্চি। পঞ্চবর্হী মানে 5 ফায়ার্স, সপ্তার্চি মানে 7 ফ্লেমস। একমেবা দ্বিতীয়ম শরণম, এক এবং অদ্বিতীয়ের শরণ লইতেছি। এই এক এবং অদ্বিতীয় কে, সেটা সপ্তার্চিতে ক্লিয়ার হচ্ছে। নোপাস্যমান্নাদ ব্রহ্মণ ব্রহ্মাইকমেবা দ্বিতীয়ম, ব্রহ্ম ভিন্ন আর কেউ উপাস্য নহে। এটা কিন্তু হিন্দুইজম, এক এবং অদ্বিতীয়ের কথা বলছে, লাই লাই লাল্লার মতো। কিন্তু তারপরে বলছে তথাগতাস্ত দ্বার্তিকা ভেদা, তথাগতদের, যারা তথাগত, যা তদ মানে সেই ব্রহ্ম আগত, সেখানে থেকে যাদের মেমোরি সেই লেভেলের আছে, যে পুরনো থেকে আজ অব্দি আমান ঈশ্বর হয়ে আছেন যারা, চরিত্রে, ব্যক্তিত্বে, স্মৃতিতে, তারা অভিন্ন। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তথাগতা গ্রহির বর্তমান পুরুষোত্তম, তাদের অগ্রণী বর্তমান পুরুষোত্তম। প্রত্যেকটা রিলিজিয়ান, প্রত্যেকটা ফিলোসফি, প্রত্যেকটা আইডিওলজির মধ্যে চলে আসে এখানে। তারপরে দেবতা থেকে শুরু করে দেশ, কৃষ্টি, সব কিছুর ফুলফিলমেন্ট আছে এটার মধ্যে। কিন্তু এই আইডিওলজি নিয়ে কথা হয় না। তাই যারা শ্রী ঠাকুরকে মানেন বা শুনেছেন, তাদেরও বলি এগুলো নিয়ে জানেন। বই দরকার হলে আমাদের বলেন, পয়সা না হলে বলেন, সেরকম আগ্রহ দেখলে আমরা ফ্রিতে বই পাঠিয়ে দেবো। কিন্তু আপনাদের সঙ্গে দিতে হবে, কাজে হেল্প করতে হবে। শ্রী ঠাকুরের আইডিওলজি এমন একটা ফুলফিলিং আইডিওলজি, যেটা আমার মনে হয় না, আমার যতটুকু ঘাটা, জানি অনেক কম পড়া আপনাদের থেকে, উই আর অলওয়েজ রেডি টু টক অ্যাবাউট দিস, এতটা ফুলফিলিং কোনোদিন দেখা যায়নি। কিন্তু এটা সাভারকারের হিস্ট্রি যেমন চেপেছিল এতদিন, এখন আস্তে আস্তে বেরোচ্ছে। ঠাকুরেরও হিস্ট্রি কোন কংগ্রেসের জন্য জানি না, ওরকমভাবেই আমরা জানি হয়তো, সে জানি বলা যাবে না, তাদের জন্য ওরকমভাবে চেপে আছে, তাদের পজিশন নিয়ে ভিক্টরি করে দিচ্ছে। একজন আজাদিন ফৌজ বানিয়ে প্রথম পতাকা স্থাপন করে যাচ্ছে, সেটাকে স্যালুট করতে দেখা যাচ্ছে আরেকজনকে। সেই রকম যেন না হয় ঠাকুরের সাথে। ঠাকুরের কিছু যা আসে না তাতে, ঠাকুরের কিন্তু ওভারঅল হয়ে আছে। কৃষ্ণ মৃত্যুর দিকেও আছে, কৃষ্ণ জীবনের দিকেও আছে। আপনারা যেই দিকে ত্বং স্থিতৈব ভজাম, প্রার্থনায় আমরা মৃত্যুকেও প্রণাম করি। একদম। আমরা আগে থেকে রেকগনাইজ করে রেখেছি। তাই তার দেওয়া নীতিবিধি, তার দেওয়া প্রার্থনা, সেগুলোর ব্যাপারে জানা দরকার, তার ফিলোসফি, আইডিওলজি জানা দরকার। আরও ভিডিও আসবে, সঙ্গে থাকুন। আর এই সাভারকার মুভিটা দেখুন অবশ্যই, বন্দে পুরুষোত্তমম। अभिनव भारत आपके हाथ में सौंप के जा रहा हूं दादा। निश्चिंत रहे, हर शहर में हमारी शाखा होगी। तो तुम अभिनव भारत के लीडर हो? कौन अभिनव भारत? If you tell me, this will stop.